This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 34 বছর পর বাংলায় বিশ্ব ইজতেমা। হুগলির দাঁতপুরের এই ধর্মীয় মহাসমাবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পীরজাদা তোয়াহা সিদ্দিকী। রাজনৈতিক ফায়দা তুলতে হাজির হচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তোয়াহার ধর্মীয় সমাবেশে রাজনৈতিক দলের নেতারা কেন আসছেন, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তোয়াহা সিদ্দিকী। সংখ্যালঘুদের যন্ত্রণার মধ্যে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। ইজতেমার গিয়ে সংখ্যালঘুদের মন জয় করা যাবে না, হুঁশিয়ারি তোয়াহার। অনেক পলিটিক্যাল দল, পলিটিক্যাল লিডার এই বিশ্ব ইজতেমায় হাজির হবে। তারা মুসলিম দরদি হিসাবে তারা হাজির হবে, কারণ অনেক পলিটিক্যাল দল আছে তারা ঘোলা জলে মাছ ধরার জন্য ঘন ঘন বিশ্ব ইজতেমায় যাবে। তাদের বিশ্ব ইজতেমায় যাবার উদ্দেশ্যটা কি, এটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়, আপনি বক্তব্য শুনলেন তোয়াহা সিদ্দিকের, কি বলবেন? না, উনিও ওনার বক্তব্য রেখেছেন, ওনার মতামত রাখার অধিকার তো ওনার আছে। এখন বিশ্ব ইজতেমা হচ্ছে, সেটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং অন্যতম বড় অনুষ্ঠান, অনেক বছর পরে হচ্ছে। বাংলার আমাদের কালচার হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং উৎসবের আকারে যদি কোনো দলের লোক মনে করেন যেতে, তাহলে তারা যাবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাদের একটা ব্যাপারে ওনার সঙ্গে একমত, যারাই যান তাতে ভোটের রাজনীতিতে কোনো ফল পড়বে না। ধন্যবাদ। টার্গেট নন্দীগ্রাম। মধ্য জানুয়ারিতে বিরোধী দলনেতা বিধানসভা কেন্দ্রের 2টি ব্লকে অভিষেকের নির্দেশে শুরু হচ্ছে সেবাশ্রয়। এতদিন যা ছিল তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ। এবার সেই সেবাশ্রয় প্রকল্পকে রাজ্যের অন্যত্র শুরু করার সিদ্ধান্ত নিলেন অভিষেক। তাৎপর্যপূর্ণভাবে সেই এলাকার নাম নন্দীগ্রাম, যা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র। নন্দীগ্রামে অভিষেকের পরিকল্পনা প্রসূত ওই শিবির চালু হওয়া মানে একদিকে সরাসরি শুভেন্দুর কেন্দ্রে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানানো। আপাতত ঠিক হয়েছে জানুয়ারির 15 তারিখ থেকে নন্দীগ্রামে 2টি ব্লকে ওই শিবির শুরু হবে। অভিষেক নিজেও ওই শিবিরে যাবেন। কিছু নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল এবং প্রায় 2 মাস ধরে, 2.5 মাস ধরে, বিশেষ করে যখন থেকে আমরা এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শুরু করব, দ্বিতীয় অধ্যায় শুরু করব, আমরা শুরু করেছি প্রায় 1 মাস হতে চললো। তার আগে থেকে যখন শুরু করব সব ঠিক করছি, তখন থেকে আমার কাছে কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেকের। নাম্বারটা সবার কাছে আছে, যে কেউ ফোন করতে পারে, যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। তো আমি চেষ্টা করেছি পরবর্তীকালে আমাদের ওখানে যারা রাজনৈতিক সমর্থকরা রয়েছে বা আমাদের কলিগ যারা রয়েছে, সহকর্মী যারা রয়েছে, তাদের সাথে কথা বলে আমরা যেটা ঠিক করেছি যে 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। এবং যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শুনবো। পিসির হাড়ের ঘা এখনো যে পিসি ভাইপোর ওপর থেকে যায়নি। নন্দীগ্রামে যে অপমান হয়েছে মমতা ব্যানার্জির হাড়ের ক্ষেত্রে, সেই পারিবারিক অপমান থেকে নিজেদেরকে রক্ষা করতে, মুখ বাঁচাতে এখন সেবাশ্রম নিয়ে যাচ্ছে। অতএব কোনো সেবা কোথাও কোনো কাজ করবে না। লোকেরা জেনে গেছে দুর্নীতিগ্রস্তর কাছ থেকে কোনো সেবা নয়। অতএব নন্দীগ্রাম কেন, যে কোনো গ্রামে অভিষেক ব্যানার্জি বা তৃণমূল যে সেবা নিয়ে যাবে, ওই তৃণমূলের কটা লোকই সেবা গ্রহণ করবে, সাধারণ মানুষ ওদের সেবা গ্রহণ করবে না। ক্যানিং থানার কোয়ার্টার থেকে উদ্ধার মহিলা হোমগার্ডের দেহ। থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের। প্রথমে অভিজ্ঞান আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। অভিজ্ঞান, ঘটনাটা ঠিক কি ঘটেছে?
দেখো, যেটা জানা গিয়েছে যে মূলত ক্যানিং থানায় ওখানে কর্তব্যরত যে হোমগার্ড যিনি ছিলেন, সেই মহিলা হোমগার্ড গত শুক্রবার দিন ডিউটি শেষ করার পর কোয়ার্টারে চলে যায়। তারপর শনিবার দিন সারাদিন ধরে তাকে কিন্তু পরিবারের লোকজন যোগাযোগ করে তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেনি। শেষমেশ গতকাল যখন তার পরিবারের লোকজন চলে আসে ক্যানিং থানায়, তারপর তাকে খোঁজ করার জন্য তার বোন তার কোয়ার্টারে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায় এবং তার চিৎকার চেঁচামেচিতে অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে যায়। তাকে দ্রুত সেখান থেকে নামিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তাকে মৃত বলে ঘোষণা করে দেয় চিকিৎসকেরা। আচ্ছা। এবং এই ঘটনায় পরিবারের লোকজন ইতিমধ্যেই ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। একদম অভিজ্ঞান, আপাতত তোমাকে ধন্যবাদ। তার পরিবারের সদস্যদের অভিযোগটা একটুখানি শুনি, কারণ তারা ইতিমধ্যে ক্যানিং থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। আমার ভাইজি এই থানাতে হোমগার্ডের চাকরি করে, আর কালকের থেকে ফোন করছে আমার বাড়ি থেকে। আমার ভাইজি ফোন তুলছে না। আজকের আমার একটা ছোট ভাইজি এসে দেখলো ওর কোয়ার্টারে গিয়েছে, দরজাটা বেরানো ছিল, ওর মধ্যে গিয়ে দেখে আমার ভাইজি পাকাইতে ঝুলছে গলায় ফাঁস দিয়ে। ফাঁসটা কিন্তু ও নিজে করেছে এটা আমরা ভাবি না, ও সুসাইড করা মেয়ে নয়। এর মধ্যে অনেক চক্রান্ত আছে। আর ওই যে অফিসারটার নামটা কি ভুলে যাচ্ছি, সায়ন ভট্টাচার্যের সাথে আমার ভাইজির একটা সম্পর্ক ছিল। সেটা আপনারা জানতেন? সেটা আমরা পরে শুনেছি, আমার ভাইজির মুখ থেকে শুনেছি, ছোট ভাইজির মুখ থেকে। কারণ আমরা চাচা হয়ে আমরা অতটা জানি, পরে শুনলাম তো ওর সাথে একটু ঝামেলা হয়েছে। আমার সম্ভাবনা ওই মেরে দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সত্যজিৎ। রেশমির পরিবারের সদস্য একটা চক্রান্তের কথা বলছেন, ঠিক কোন দিকে তারা ইঙ্গিত করতে চাইছেন? দেখো, পরিবারের যে সদস্য তারা যে বিষয়টা জানানোর চেষ্টা করছে যে এই খুনের পিছনে একটা চক্রান্ত আছে বলে তারা জানাচ্ছেন। কারণ কি, যে এই হোমগার্ডের চাকরি পাওয়া এই মহিলার সঙ্গেই এই যে এসআই এর নাম জড়িয়ে আছে, তাদের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে গেছিল। এবং সেই জানাজানির পরে বিগত বেশ দু তিন দিন ধরে তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। এবং না যোগাযোগ করার জন্যই বাড়ির এক সদস্যা সে যখন সেখানে যান এবং দরজার প্রথমে ধাক্কা মারেন এবং তারপরেই দেখেন যে ঝুলন্ত দেহ পাওয়া গেছে। অর্থাৎ পুলিশের এখানে কি ভূমিকা রয়েছে, পুলিশের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের টানাপোড়েনের কারণে এই মৃত্যু, বা না তার পিছনে কোনো যোগসাজশ আছে কিনা, সেই বিষয়টি কিন্তু পরিবারের সদস্যরা গুরুত্ব দিয়ে দেখছেন। এবং সেই বিষয়টি নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনিও কিন্তু বলেছেন যে এসপি স্যারের সঙ্গে তিনি জানিয়েছেন বিষয়টা যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় এবং তদন্ত করে দেখা হয়, প্রকৃত যে দোষী তার শাস্তির দাবি জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। একদম, এই মৃত্যু কেন্দ্র করে রাজনীতিও শুরু হয়ে গেছে, শুনবো। কিভাবে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা আত্মহত্যা, খুন বা মার্ডার, এখন প্রকৃত ঘটনা কি সেটা তো পোস্টমর্টম রিপোর্টের পরে বোঝা যাবে। অবশ্য এ রাজ্যে কোনো রিপোর্টই ঠিকঠাক হয় না, সবকিছু ধামাচাপা দেওয়া হয়। কিন্তু আমাদের বক্তব্য, পুলিশ কোয়ার্টারের মধ্যে যদি এমন অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসী কি পরিস্থিতিতে বাস করছে, এটা আমরা সিবিআই তদন্ত চাইছি, তাহলে যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে। গত পরশুদিন থেকে ওর বোন ফোন করছে, ওর ফোনে না পাওয়ার ফলে গতকাল সকাল থেকেও ফোন করেছে, তাও ফোনে পাইনি। ও যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারে গিয়ে দরজাতে হাত দিয়েছে, দরজা খুলে গেছে, মানে দরজাটা মনে হয় ভেজানো ছিল। তারপরে দেখছি যে ঝুলে আছে গলায় দড়ি দিয়ে। তারপর সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলে পুলিশকে ডাকে, পুলিশরা এসে ওখানে ডেড বডিটা নামায়। এখন ঘটনা হলো তারপরে যা খবর শুনতে পাচ্ছি, এই ক্যানিং থানাতে সায়ন বলে একজন পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারের সঙ্গে একটা প্রেম ঘটিত ঘটনা আমরা পাচ্ছি। কারণ ওর যে একটা বোন আছে, সেই বোন, তারপরে এই গুলজান যে কনস্টেবল, এই সায়ন কখনো বারুইপুরে, কখনো তালদি, কখনো ঝড়খালি, বিভিন্ন জায়গায় এরা
বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে। তার ফলে যতটুকু মনে হচ্ছে যে হয় নিজেও খুন করেছে, গলা টিপে ধরে মেরে দিয়েছে, কিংবা ওকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা। পোস্টমর্টম রিপোর্টটা আগে বোঝা যাবে। বিষয়টা সঠিকভাবে তদন্ত করা এবং সঠিক তথ্যটা খুঁজে বের করে যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।